আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর টপিক নাম্বার 2 নিয়ে মূলত আলোচনা করব। টপিক নাম্বার 2 টা হচ্ছে আমাদের কি শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা যায় এবং ঠিক তার উল্টোটাও নির্ণয় করা যাবে যে আণবিক সংকেত থেকে কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করা যায়। সো ফার্স্টে এই টপিক 2 এর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক এর জন্য আমাদের যা লাগবে তার মধ্যে আমরা দুইটা ক পাচ্ছি। প্রথম ক এর মধ্যে বলা আছে কি এক নম্বরে শতকরা সংযুতি কাকে বলে। সো শতকরা সংযুতি কাকে বলে এটা যদি আমরা একটু পড়ি ফার্স্টে, যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে সেটাকে বলা হয় শতকরা সংযুতি। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে ধরো H2SO4, এটা একটা কি, এটা একটা হচ্ছে যৌগ। এই যৌগের মধ্যে সালফার এই যৌগের মধ্যে সালফার কত পার্সেন্ট আছে সেটা যদি আমরা বের করি, ওই পার্সেন্টেজটা হচ্ছে তার সালফারের H2SO4 যোগে সালফারের শতকরা সংযুতি। তাহলে H2SO4 যোগের আণবিক ভর কত? আমরা যেটা বললাম যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে, অর্থাৎ আমরা শতকরা সংযুতি যখন বের করব তখন তখন এই যে অনুপাতটাকে আমরা 100% আকারে বের করব। নামের মধ্যে যেহেতু শতকরা কথাটা আছে, সুতরাং 100% দিয়ে গুণ করতে হবে। সো H2SO4 এর পুরোটার আণবিক ভর কত? পুরোটার আণবিক ভর হচ্ছে 98, আর সালফারের যে পারমাণবিক ভর সেটা কত? সেটা হচ্ছে তোমার 32 ইন্টু 100%। এখান থেকে আমরা যে মানটা পাবো সেটাই মূলত সালফারের শতকরা সংযুতি। কোন যৌগে? H2SO4 যৌগে। এক এক যৌগে কোনো মৌলের শতকরা সংযুতি কিন্তু এক একটা হবে, কারণ সে যেই যৌগে আছে সেই যৌগের আণবিক ভর কিন্তু চেঞ্জ হয়। সো তার শতকরা সংযুতিও কিন্তু চেঞ্জ হবে। কোনো মৌলের শতকরা সংযুতি ফিক্সড না, সেটা চেঞ্জ হতে পারে। যৌগভেদে তার শতকরা সংযুতি কিন্তু পরিবর্তিত হয়। সো এখানে যদি আমরা বের করি যে H2SO4 যৌগের সালফারের শতকরা সংযুতি কত, তাহলে আমরা সেটা পাই হলো, যদি আমরা একটু হিসাব করি জিনিসটা, এটা আমরা সামনে এবং ঘতে যখন ম্যাথ করব সেখানে আমরা এই ধরনের ম্যাথগুলো করব। সো সালফার হচ্ছে আমাদের কত? সালফার 32 ডিভাইড বাই 98 ইন্টু 100%। সো আমাদের সালফারের শতকরা সংখ্যা আমরা পাচ্ছি 32.65%। সো এটাই হচ্ছে H2SO4 যৌগে সালফারের শতকরা সংযুতি। এবার যদি আমরা স্থূল সংকেত কাকে বলে আসি, স্থূল সংকেত কাকে বলে? আমরা জানি কোনো একটা যৌগের কোনো একটা সংকেত দিয়ে আমরা অণু প্রকাশ করি। সো এই অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে, আমরা জানি অনেকগুলো পরমাণু দিয়ে এক বা একাধিক পরমাণু দিয়ে কিন্তু অণু তৈরি হয়। তো একটা সংকেতের ভিতর একটাও থাকতে পারে, একাধিকও পরমাণু থাকতে পারে। সো এই পরমাণুগুলোর যদি একাধিক পরমাণু থাকে, তখন সেই একাধিক পরমাণুগুলোর যে অনুপাত আমরা পাবো সেই অনুপাতটাকে বলা হয় স্থূল সংকেত, অর্থাৎ লঘিষ্ঠ যে অনুপাত। সো ফার্স্টে হচ্ছে আমরা যদি দেখি যে কার্বন, ধরো আমরা একটা যৌগ নিলাম যেটা হচ্ছে ধরো C2H6, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে যেটা আমাদের ইথেন যেটা আমাদের ইথেন। সো এই ইথেন যৌগের মধ্যে যদি আমরা একটু দেখি, এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে 2টা এবং হাইড্রোজেন আছে কয়টা? 6টা। সো এখন এটা যদি আমরা লঘিষ্ঠ অনুপাত বের করি তখন সেটা কত হয়? 2 এবং 6 যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 3। সো 1:3 হচ্ছে তোমার C2H6 যৌগে কার্বন এবং হাইড্রোজেনের কি, কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত তাহলে 1:3। এটাই মূলত স্থূল, এই যে কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাত আমরা পেলাম 1:3, অর্থাৎ C2H6 এর যে স্থূল সংকেত সেটা হবে তাহলে কত? CH3 মানে হচ্ছে সি একটা, হাইড্রোজেন হচ্ছে 3টা। সো CH3 হচ্ছে C2H6 এর ইথেনের স্থূল সংকেত। সো আমরা বুঝতে পারলাম যে টপিক নাম্বার 2 এর যেগুলো ক এর জন্য লাগবে সেগুলো। এরপর আমরা খতে মুভ করব। অলরাইট, সো এখন আমরা দেখব টপিক নাম্বার 2 এর জন্য যে খ আমাদের লাগবে সেই এই খ এর মধ্যে আমরা একটা প্রশ্নকে চুজ করছি, সেটা হচ্ছে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। এটা কিভাবে হতে পারে এটা বোঝার জন্য আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখতে হবে। আমরা দুইটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে ধরো বেনজিন, আমি একটা যৌগ নিলাম বেনজিন, এবং আরেকটা যৌগ নিলাম হচ্ছে কি ইথাইন, যেটাকে আমরা বলি অ্যাসিটিলিন। ঠিক আছে, বেনজিনের সংকেত কি C6H6 এবং ইথাইনের সংকেত কি C2H2। সো আমরা স্থূল সংকেতের যে সংজ্ঞা সেখান থেকে আমরা জানতে পারি যে স্থূল সংকেতের মধ্যে পরমাণুগুলোর একটা একটা অণুর ভিতরে পরমাণুগুলোর যে লঘিষ্ঠ অনুপাত সেটা যদি আমরা বের করি, দুইটা যৌগের ক্ষেত্রে যদি আমরা সেম পাই তাহলে আমরা বলতে পারবো দুইটা যৌগেরই একই স্থূল সংকেত। ঠিক আছে, সো আমরা যদি এখন বের করি, এখানে বেনজিনে আমরা কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাত পাচ্ছি সেটা হচ্ছে 6:6। এখান থেকে আমরা যদি এটাকে যদি আমরা লঘিষ্ঠ অনুপাত করি তাহলে সেটা হয় 1:1। সেমভাবে যদি আমরা ইথাইনের ক্ষেত্রে CH2H
এটা যদি আমরা লঘিষ্ঠ অনুপাত করি 2:2, এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, সো 2:2, তাহলে এটা যদি লঘিষ্ঠ অনুপাত করি তাহলে হয় 1:1। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা যৌগেরই স্থূল দুইটা যৌগেরই পরমাণুগুলোর যে লঘিষ্ঠ অনুপাত সেই অনুপাত সেম। সো আমরা বলতে পারি দুইটা যৌগেরই স্থূল সংকেত হচ্ছে তাহলে কি, দুইটা যৌগের স্থূল সংকেত হচ্ছে সি একটা এইচ একটা, সি একটা এইচ একটা, সি একটা এইচ একটা। সো সিএইচ হচ্ছে বেনজিন এবং ইথাইনের, বেনজিন এবং ইথাইনের, বেনজিন এবং ইথাইনের কি, বেনজিন এবং ইথাইনের স্থূল সংকেত। ঠিক আছে। সো এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরো একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখলাম একটা হচ্ছে ধরো গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজের গ্লুকোজের সংকেত কি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। ঠিক আছে। এবং আরেকটা যৌগ যদি আমরা নিই সেটা হচ্ছে ধরো মিথানেল, মিথানেল যেটাকে আমরা বলি ফরমালিন, ফরমালিন। তো মিথানেলকে আমরা যদি সংকেত আকারে লিখি, মিথানের সংকেত কি, মিথানের সংকেত হচ্ছে CH2O, CH2O। আচ্ছা, এখন এই গ্লুকোজ এবং মিথানেলের যদি আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি আমরা অনুপাত প্রকাশ করি, পরমাণু সংখ্যার যে অনুপাত সেটা যদি আমরা প্রকাশ করি তাহলে হয় তোমার কার্বন কয়টা, 6টা, হাইড্রোজেন কয়টা, 12টা এবং অক্সিজেন কয়টা, 6টা। সো এটা যদি আমরা লঘিষ্ঠ অনুপাত বের করি তাহলে কি হয়, তিনটাকে যদি আমরা 1/6 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত, 1:2:1, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যেই অনুপাতটা পাচ্ছি আমরা লঘিষ্ঠ অনুপাত সেটা হচ্ছে 1:2:1। সেমভাবে যদি আমরা মিথানের যদি সেমটা পাই তাহলে আমরা বলতে পারবো এই দুইটা যৌগেরও কি স্থূল সংকেত একই। সো এটা তখন আমাদের প্রুফ হয়ে যাবে আর কি। তো এখানে মিথানের মধ্যে যদি আমরা দেখি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত সেটা যদি দেখি, কার্বনের অনুপাত, কার্বনের সংখ্যা কয়টা, একটা, হাইড্রোজেনের সংখ্যা 2টা এবং অক্সিজেনের সংখ্যা একটা। এটাকে লঘিষ্ঠ করার দরকার নেই কারণ এটা লঘিষ্ঠ হয়েই আছে। সো দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যেই পরমাণু সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে 1:2:1, অর্থাৎ কার্বন আছে একটা, আমাদের স্থূল সংকেত আমরা বের করছি, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 2টা এবং অক্সিজেন আছে কয়টা, একটা। এটাই হচ্ছে মূলত গ্লুকোজ এবং মিথানের স্থূল সংকেত। মিথানের ক্ষেত্রে মিথানের যে সংকেত সেটাই আসলে তার স্থূল সংকেত, কারণ স্থূল সংকেত আর আণবিক সংকেত অনেক ক্ষেত্রেই সেম হতে পারে। ঠিক আছে। সো গ্লুকোজ এবং মিথানের যে স্থূল সংকেত সেটা আমরা দেখতে পাচ্ছি CH2O। সো দুইটা এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে একটা স্থূল সংকেত, সেম একটা স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে হতে পারে। সো এটাই মূলত আমাদের টপিক নাম্বার 2 এর খ। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবসময় মোটামুটি এসে থাকে। সো এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, বিশেষ করে এক্সাম্পল দিয়ে যদি তোমরা দেখাও তাহলে তোমাদেরকে ফুল মার্কস দিতে স্যারে বাধ্য থাকবে। এখন আমরা দেখব টপিক 2 এর গ এবং ঘ এর জন্য যা লাগবে। সো এর মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা টাইপ 1, আমরা টাইপ আকারে এগুলোকে ভাগ করব। ফার্স্টে আমরা টাইপ 1-এ দেখব কি আণবিক সংকেত থেকে কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করা যায়। এটা হচ্ছে এই টাইপের, এই টপিকের মধ্যে সহজ টাইপ যেটা সেটা। সো টাইপ 1 থেকে আমরা আস্তে আস্তে টাইপ যখন বাড়াবো, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, আমরা সিরিয়ালি হচ্ছে কঠিনের দিকে আগাবো। ঠিক আছে। সো ফার্স্টে আমরা শিখবো কি আণবিক সংকেত থেকে শতকরা সংযুতি নির্ণয়। এটার জন্য ফার্স্টেই আমাদেরকে যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে কি মৌলের শতকরা সংযুতি নির্ণয় যে সূত্র, সেই সূত্রটা। এখানে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যেটা বইতে আছে, যে কোনো মৌলের, কোনো একটা যৌগে কোনো মৌলের শতকরা সংযুতি নির্ণয় সূত্র হচ্ছে মৌলটার যৌগের আণবিক ভর থাকবে নিচে, মৌলের পারমাণবিক ভরকে আমরা কি করব, ওই যৌগে ওই মৌলটা কয় পরমাণু আছে সেটা আমরা তার পরমাণু সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করে যৌগের আণবিক ভর দিয়ে ভাগ করব ইনটু 100%। এটা দিলেই আমরা প্রত্যেকটা মৌলের, ওই যৌগের প্রত্যেকটা মৌল, ওই যৌগের মধ্যে যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের আমরা শতকরা সংযুতি বের করতে পারবো। সো আমাদের এখানে যে প্রশ্নটা আছে এটা জয়পুরহাট গার্লস ক্যাড কলেজে এসেছিল 2024 সালে। সো ওইখান থেকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। প্রশ্নের মধ্যে কি বলা আছে, কস্টিক সোডা প্লাস H2SO4 এটা বিক্রিয়া করে, এই দুটো বিক্রিয়ক বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। সো কস্টিক সোডা মানে কি, কস্টিক সোডা মানে হচ্ছে NaOH, NaOH। আর H2SO4 সাথে যদি বিক্রিয়া করে তাহলে আমরা যে লবণ আর পানি পাবো সেটা হচ্ছে কি NaOH আর H2SO4 বিক্রিয়া করলে আমরা পাবো Na2SO4। যেহেতু এখানে Na দুইটা হয়ে গিয়েছে, সো সমতাকরণ করার জন্য এখানে একটা 2 হবে, প্লাস 2H2O, প্লাস 2H2O। ঠিক আছে। যেহেতু H দুটো এবং এখানে দুটো, মোট 4টা, সো এখানে একটা 2 হবে, 2H2O। এখান থেকে আমরা যে লবণটা পাচ্ছি আমাদেরকে কি বলা হয়েছে গতে, আমাদেরকে গতে বলা হয়েছে উৎপন্ন লবণটির শতকরা সংযুতি নির্ণয় করা। সো আমাদের এখানে লবণ কোনটা, আমাদের এখানে লবণ হচ্ছে Na2SO4। এই Na2SO4 যৌগে যে তিনটা আমরা মৌল দেখতে পাচ্ছি, একটা সোডিয়াম, একটা সালফার, সোডিয়াম, সালফার এবং অক্সিজেন, এই তিনটা মৌলের কি বের করতে হবে, এই তিনটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যেহেতু যৌগের আণবিক ভর লাগবে, তো ফার্স্টে আমরা Na2SO4 এর আণবিক ভরটা বের করে ফেলি। সো শুরুতে হচ্ছে আমরা যেটা করব Na2SO4, অর্থাৎ M of Na2SO4, অর্থাৎ Na2SO4 এর আণবিক ভর সেটা যদি আমরা বের করি, সোডিয়াম এখানে কয়টা, 2টা, সো 23 × 2, সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 23, সালফারের পারমাণবিক ভর হচ্ছে তোমার 32, এবং অক্সিজেন এখানে কয়টা আছে, 4টা, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 16 × 4, সো
এগুলো গুণ করলে আমাদের আনসার আসবে 23 দুগুণা 46, 46 32, 64। আচ্ছা 64 আর 46 যোগ করলে হয় 110, 110, 132, 142, 142 গ্রাম। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা থেকে প্রত্যেকটা মোলের এখন আমরা শতকরা সংযুতি বের করবো। ফার্স্টে আমরা বের করবো সোডিয়ামের। সো সোডিয়ামের যদি আমরা শতকরা সংযুতি বের করি তাহলে Na এর শতকরা সংযুতি, Na এর শতকরা সংযুতি, তো সূত্র থেকে আমরা জিনিসটা বসাই ইন্টু 100%। যোগের আণবিক ভর কত? যোগের আণবিক ভর হচ্ছে 142, এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে নিচে। সো নিচে হবে 142। সোডিয়ামের মৌলটির পারমাণবিক ভর, যে মৌল আমরা বের করছি সোডিয়াম, তো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, তাহলে 23 বসবে ইন্টু পরমাণু সংখ্যা, সোডিয়াম এখানে কয়টা আছে? 2টা আছে, সো ইন্টু 2। আমাদের এখানে আনসার আসবে সোডিয়ামের শতকরা সংযুতি আসবে কত? সোডিয়ামের শতকরা সংযুতি আসবে 46 ডিভাইড বাই 142 ইন্টু 100%, সো 32.39, 32.39%, 32.39%। এরপর আমরা বের করব সোডিয়ামের পর আমরা কি বের করব? সোডিয়ামের পর আমরা বের করব হচ্ছে সালফার। সো সালফারের শতকরা সংযুতি, সালফারের শতকরা সংযুতি, শতকরা সংযুতি তাহলে আমরা কিভাবে বের করব? সেম সূত্র, সেম প্রসেস, জাস্ট মৌলটা ভিন্ন। সো নিচে যোগের আণবিক ভর, যোগের আণবিক ভর কত? 142, সো নিচে 142 বসবে। সালফারের পারমাণবিক ভর কত? 32, আর যোগের মধ্যে সালফার আছে কয়টা? সালফার আছে একটা, সো 32 ইন্টু 1। সো এটা যদি আমরা বের করি এটা আনসার আসবে 32 ডিভাইড বাই 142 ইন্টু 100%, 22.54%, 22.54%, 22.54%। আচ্ছা এরপর আমরা বের করব হচ্ছে লাস্ট ওয়ান, যে অক্সিজেন। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি তাহলে কত আসে? অক্সিজেনের শতকরা সংযুতি আসে নিচে সেম, যোগের আণবিক ভর 142 ইন্টু 100%, আর উপরে বসবে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, আর যোগের মধ্যে অক্সিজেন কয়টা আছে? 4টা, ইন্টু 4। সো আমাদের এখান থেকে অক্সিজেনের শতকরা সংযুতি আসবে কত? Na2SO4 যোগ অক্সিজেনের শতকরা সংযুতি আসবে 64 ডিভাইড বাই 142 ইন্টু 100%, সো 45.07%, 45.07%, 45.07%। সো এই হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1-এর যে ম্যাথ, যে কীভাবে আণবিক সংকেত থেকে আমরা শতকরা সংযুতি বের করতে পারি। আমাদেরকে আণবিক সংকেতটা হচ্ছে এরকম কোনো একটা বিক্রিয়ার মতো দিতে পারে, অথবা আমাদেরকে আণবিক সংকেতটা বলেও দিতে পারে, অথবা আমাদেরকে এমন হতে পারে যে আণবিক ভরটা দিয়ে দিয়েছে, সেটা থেকে তোমাকে বুঝে নিতে হবে এটা কোন যৌগ, হয়তো একটা দুটো হিন্টস থাকতে পারে। এভাবে তোমাকে হচ্ছে তারপর সেখান থেকে তোমাকে ওই যৌগটা বুঝে নিয়ে, সেই যৌগটা কি সেটা বুঝে নিয়ে তার সেখান থেকে তার মধ্যে যে অবস্থিত প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। এরপর আমরা টাইপ 2-তে মুভ করব। টাইপ 2-তে আমরা যেটা করব সেটা হচ্ছে শতকরা সংযুতি এবং আণবিক শতকরা সংযুতি থেকে কীভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। সো টাইপ 2 এর মধ্যে আমরা যে প্রশ্নটাকে বাছাই করেছি সেটা হচ্ছে পাবনা ক্যাট কলেজ 2024 একটা প্রশ্ন, যেখানে বলা হয়েছে রাজু নামে একটা ছেলে, সে সোডিয়াম একটা যৌগ সে তৈরি করছে, যে যৌগে সোডিয়াম আছে 17.04%, সালফার আছে 47.41%, এবং অবশিষ্ট অংশ অক্সিজেন দিয়ে সে একটা যৌগ তৈরি করলো, যে যৌগের আণবিক ভর কত? যে যৌগের আণবিক ভর দেওয়া আছে 270 গ্রাম, যে যৌগের আণবিক ভর দেওয়া আছে কত? 270 গ্রাম। সো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজু যে যৌগটা তৈরি করছে সেই যৌগের আণবিক সংকেত নির্ণয় করা। কি ব্যবহার করে নির্ণয় করব? শতকরা সংযুতি ব্যবহার করে আমরা আণবিক সংকেত নির্ণয় করব। সো এখন ফার্স্টে আমাদের দায়িত্ব হচ্ছে কি, অবশিষ্ট অংশ যে অক্সিজেন আছে সেটা আমাদেরকে ফার্স্টেই বের করে ফেলতে হবে। সো সেটা বের করার উপায় কি? 100% থেকে আমরা এই দুইটার যোগফল বিয়োগ করে দিব। সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, অবশিষ্ট অংশ যেহেতু অক্সিজেন আছে, তাহলে এখানে ফার্স্টে আমরা লিখবো সোডিয়াম আছে কত পার্সেন্ট? 17.04%। আমাদের সালফার আছে কত পার্সেন্ট? সালফার আছে 47.41%, ঠিক আছে। আর অবশিষ্ট অংশ অক্সিজেন আছে, সো অক্সিজেন আছে সেটা কত হবে? 100 মাইনাস, যেহেতু আমরা জানি যত পার্সেন্টেজ আছে সবগুলো পার্সেন্টেজ যোগ করলে 100% হয়। সো 100% থেকে আমরা ওই দুটো যোগফল বিয়োগ করে দিলে আমরা অক্সিজেনের যে পার্সেন্টেজ সেটা পেয়ে যাবো। সো 100% মাইনাস 17.04 প্লাস 47.41%, এটা আমরা বিয়োগ করবো। সো আমাদের আনসার আসবে কত? আমাদের আনসার আসবে 100 মাইনাস 17.04 প্লাস 47.41%। সো আমাদের আনসার আসবে 35.55%, 35.55%। সো এখন যেহেতু আমরা যৌগের আণবিক ভরও পেয়ে গেলাম, যেটা প্রশ্নে দেওয়া আছে, এবং তিনটা যৌগের যেহেতু আমরা পার্সেন্টেজ বা শতকরা সংযুতি পেয়ে গিয়েছি,
এখন আমাদের ধাপ 1 থেকে শুরু হবে। ধাপ 1 কি? ধাপ 1 হচ্ছে ধাপ 1। ধাপ 1 এভাবে করে ধাপ ধাপ করে লিখতে হয়, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। যে ধাপ 1 এ কি হবে? ধাপ 1 এ হবে মৌলগুলোর শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করব। শতকরা সংযুতিকে তাদের তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। পারমাণবিক ভর দ্বারা ভাগ। ঠিক আছে? সো ভর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে প্রত্যেকটাকে আমরা তাদের শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। অবশ্যই মাথায় রাখবা, যখন তুমি এই কাজটা করবা, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ দেওয়া যাবে না। সো সাবধান। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা বের করি, সোডিয়ামের যে শতকরা সংযুতি, সেটাকে আমরা তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে 17.04 পার্সেন্টেজ দেওয়া যাবে না। নিচে আমরা ভাগ করব এটার যে পারমাণবিক ভর 23, এটা দিয়ে ভাগ করব। সেমভাবে আমরা সালফারটা বের করব। সালফারটা যদি আমরা বের করি, সেটা হবে তোমার 47.41%কে 47.41কে পার্সেন্টেজ দেওয়া যাবে না। সালফারের যে পারমাণবিক ভর, সেটা দ্বারা ভাগ করব। সেমভাবে আমরা অক্সিজেনেরটাও যদি বের করি, 35.55কে আমরা অক্সিজেনের যে পারমাণবিক ভর 16, সেটা দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা তিনটা মান পাবো। সোডিয়ামেরটা কত পাই আমরা? 17.04 ডিভাইড বাই 23। সো আমাদের মান আসছে 0.74। আচ্ছা, এরপর যদি আমরা সালফারের দিকে তাকাই, সালফারের আমাদের আনসার আসবে, সালফারের পার্সেন্ট হচ্ছে 47.41 ডিভাইড বাই সালফার কত? 32, 1.48। আচ্ছা, এরপর যদি আমরা অক্সিজেনটা বের করি, অক্সিজেনটা হচ্ছে 35.55 ডিভাইড বাই 16, 2.22। আচ্ছা, এখন আমরা যে তিনটা মান পেলাম, ধাপ 2 আমরা কি করব? ধাপ 2 হচ্ছে আমরা এই তিনটা মানের, এই যে তিনটা মান পেলাম 0.74, 1.48 এবং 2.22, এই তিনটা মানকে আমরা তাদের যে ক্ষুদ্রতম মান, এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম মান হচ্ছে সোডিয়ামেরটা, যেটা হচ্ছে 0.74। এই 0.74 দিয়ে আমরা তিনটাকে ভাগ করব। এটা হচ্ছে আমাদের ধাপ 2। ধাপ 2 তাহলে আমরা কি করব? ধাপ 2 আমরা তাহলে যেটা করব, সেটা হচ্ছে ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। সো আমরা যদি এখন এটা ভাগ করি তিনটা সংখ্যাকে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা পাবো 0.74কে আমরা 0.74 দ্বারা ভাগ করব। যেহেতু সোডিয়ামেরটা এখানে ক্ষুদ্রতম, তাহলে সোডিয়ামেরটাকে আমরা ভাগ করলে 0.74কে 0.74 দ্বারাই ভাগ করব। সেমভাবে আমরা যদি সালফারটা বের করি, সালফারটা আমরা কি করব? 1.48কে আমরা 0.74 দ্বারা ভাগ করব। 1.48কে 0.74 দ্বারা ভাগ করব। একইভাবে আমরা অক্সিজেনের যেটা 2.22, এই 2.22কে আমরা 0.74 দ্বারা ভাগ করব। 2.22 ডিভাইড বাই 0.74। তাহলে আমাদের তিনটার যে মান আসছে, সেই তিনটা মান যদি আমরা একটু দেখি, প্রথমটার মান তো অবশ্যই 1, সেকেন্ডটার মান আসছে আমাদের কত? সেকেন্ডটার মান আসছে হচ্ছে আমাদের 0.74 হলে 1.4 হলে 2। আচ্ছা, এটা বের করা লাগছে না, আমরা 74কে 2 দ্বারা গুণ করলে কিন্তু 148 হয়। এবার অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা বের করি, 74কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা অক্সিজেনটা পেয়ে যাই। তাহলে আমরা পাচ্ছি 1, 1, 2, 3, মানে সোডিয়াম হচ্ছে একটা স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম আর কি। তাহলে স্থূল সংকেত, সুতরাং যৌগটির স্থূল সংকেত আমরা পেয়ে গিয়েছি। যৌগটির স্থূল সংকেত, সুতরাং যৌগটির স্থূল সংকেত তাহলে আমরা কি পেলাম? যৌগটির স্থূল সংকেত আমরা পেলাম হচ্ছে সোডিয়াম কয়টা আছে? একটা। সোডিয়াম আছে একটা। সালফার আছে কয়টা? সালফার আছে 2টা। এবং অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 3টা। তাহলে আমরা যেটা স্থূল সংকেত পেলাম, সেটা হচ্ছে Na 1টা না লিখলেও চলে, NaS2O3। এখন আমাদের ধাপ 3 কি করব? ধাপ 3 হচ্ছে আমরা N বের করব। Nটা কি সেটা আমরা দেখছি। ধাপ 3 হচ্ছে N এর মান নির্ণয়। N এর মান নির্ণয়। সো N এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? N সমান আমরা কি জানি? N সমান আমরা জানি যে আণবিক ভর, যেটা প্রশ্নে দেওয়া আছে, এই আণবিক ভরকে আমরা কি দ্বারা ভাগ করব? আণবিক ভরকে এই যে স্থূল সংকেত যেটা পেলাম, এই স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করব। আণবিক ভরকে আমরা স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করব। স্থূল সংকেতের যে ভর, সেই ভর দ্বারা ভাগ করব। আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের ভর। আমাদের আণবিক ভর প্রশ্নে কত দেওয়া আছে? 270।
আর আমাদের স্থূল সংখ্যাতে যে ভর সেটা যদি আমরা বের করি, সোডিয়াম আছে একটা, সুতরাং 23 যোগ সালফার আছে কয়টা, দুইটা। সালফার যদি দুইটা হয় তাহলে কত হয়, S2 সমান হচ্ছে 32 দেবো না 64, 64 প্লাস অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে তিনটা। সো 3 × 16 সমান হচ্ছে 348। তাহলে আমাদের আনসার আসে কত, আমাদের আনসার আসে হচ্ছে 270 ডিভাইড বাই 270 ডিভাইড বাই 23 প্লাস 64 প্লাস 48। সো আমাদের সংখ্যা আসে হচ্ছে, মান আসে হচ্ছে 2। সো এন এর মান হচ্ছে 2। এই এন এর মানটা দিয়ে আমরা যৌগের যে আণবিক সংকেত সেটা পেয়ে যাব। সো আমাদের লাস্ট যে ধাপ নাম্বার 4, সেটা হচ্ছে ধাপ নাম্বার 4 হচ্ছে কি, আণবিক সংকেত। তো আণবিক সংকেত কীভাবে বের করতে হয়, আণবিক সংকেত সমান আমরা জানি আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু, আণবিক সংকেত সমান কি, আণবিক সংকেত সমান হচ্ছে স্থূল সংকেতকে, স্থূল যে সংকেত সেই সংকেতটা এবং নিচের সাবস্ক্রিপ্ট হিসেবে কি থাকবে, এন থাকবে। এটাই হচ্ছে মূলত আণবিক সংকেত বের করার সূত্র স্থূল সংকেত থেকে আর কি। সো স্থূল সংকেতকে আমরা যদি এন দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, আণবিক সংকেত পেয়ে যাচ্ছি। সো স্থূল সংকেতটা আমাদের কি, স্থূল সংকেত হচ্ছে Na_S2O3, আর আমাদের এন এর মান কত পেয়েছি আমরা, এন এর মান পেয়েছি আমরা 2। সেখানে যদি 2 বসিয়ে দিই আমাদের আণবিক সংকেত আসছে Na2S 2 × 4 S4 ও 3 × 6 O6। সো এটাই হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের যে যৌগ, রাজুর যে তৈরি করা যৌগ, সেই যৌগের আণবিক সংকেত, যেটা আণবিক ভর হচ্ছে 270। অলরাইট, সো টাইপ নাম্বার 3-তে যদি আমরা আসি, টাইপ নাম্বার 3-তে যেটা বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার পর যদি পূর্ণ সংখ্যা না আসে, অর্থাৎ ধাপ 2-এ যে আমরা যেটা কাজ করি যে ভাগফলগুলোকে তাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করি। সো ওই ভাগ করার পর যদি আমরা যেই আনসারগুলো পাই, যে সংখ্যাগুলো পাই, সেই সংখ্যাগুলোর মধ্যে যদি একটা বা একাধিক যদি পূর্ণ সংখ্যা না আসে, যদি পয়েন্টে আসে, তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাদেরকে পরবর্তী অন্য একটা ধাপ এক্সট্রা অ্যাড করতে হবে, যেটাতে কাজ হচ্ছে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা, ওই দশমিক ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। সো এখন আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা হচ্ছে বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছিল গোপালগঞ্জে। সো সেখানে যেটা দেওয়া হয়েছে যে ক্যালসিয়াম, ফসফরাস এবং অক্সিজেন, এই তিনটা দিয়ে গঠিত একটা যৌগ, যে যৌগে এই তিনটা মৌলের যে শতকরা সংযুতি 38.70%, ফসফরাসের হচ্ছে 20% এবং অক্সিজেনের হচ্ছে কত 41.30%। আর এই যৌগটার আণবিক ভর কত 310। এটা আসলে প্রশ্ন দেওয়া ছিল না, আমি যেহেতু আমরা টাইপ 1-এ শেষ করে ফেলেছি, সো গতে আসলে দেওয়া ছিল সেই মোলার দ্রবণ থেকে এটার যে আণবিক ভর সেটা বের করতে বলা হয়েছিল। সো এটা আমি লিখে ফেলেছি এখানে, আমাদের মেনলি ঘয়ের জন্য লাগবে, তাই এটা আমি এখানে লিখে দিয়েছি। সো ঘয়ের শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ধাপ 1, যে শতকরা সংযুতি আছে, সেই শতকরা সংযুতিকে তাদের যেই পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। সো এটা আমি লাইনটা লিখছি না, যেহেতু আমি আগের প্রশ্নেই প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমি লিখে দিয়েছি এবং বইতে এটা লেখা আছে। সো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ক্যালসিয়াম সমান কি হবে তাহলে, ক্যালসিয়ামের যে শতকরা সংযুতি সেটাকে আমরা কি করব, 38.70-কে আমরা তার যে পারমাণবিক ভর 40, সেই 40 দ্বারা ভাগ করব। সো 40 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ক্যালসিয়াম কত আসবে, আচ্ছা এটা একটু পরে করছি আমরা। পি সমান যদি আমরা বের করি, পি এর ক্ষেত্রে আসবে যে 20%, যে 20, এই 20-কে আমরা ফসফরাসের যেই পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, সেটা হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে তোমার 31। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার অক্সিজেনের যেই শতকরা সংযুতি সেটা কত 41.30 ডিভাইড বাই অক্সিজেনের পারমাণবিক ভর। সো তিনটার যদি আমরা মান বের করি, ক্যালসিয়ামের মান আসে তাহলে কত, ক্যালসিয়ামের মান আসবে হচ্ছে 38.70 ডিভাইড বাই 40। সো এটার মান আসে 0.9675। ফসফরাসের কত আসে, ফসফরাসের আসবে হচ্ছে 20/31। সো এটার আনসার আসবে হচ্ছে 0.6451, 0.6451। আর অক্সিজেনটা কত আসে, অক্সিজেনটা আসবে হচ্ছে 41.30 ডিভাইড বাই 16। সো এটার আনসার আসবে 2.5812। আচ্ছা, সো আমরা এখন যে তিনটা মান পেলাম, ধাপ দিয়ে আমরা কি করব, এদের মধ্যে যে ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতম দিয়ে তিনটাকে ভাগ করব। তাহলে ধাপ 2-এ আমরা যেটা করব, কি করব, এদের মধ্যে যে ক্ষুদ্রতম, সেই ক্ষুদ্রতম দিয়ে হচ্ছে তাদের তিনজনকে ভাগ করব। তো এই তিনজনের মধ্যে কে ক্ষুদ্রতম, অবশ্যই একে দ্বারা আমরা কি করব, তিনটাকে ভাগ করে দিব। সো ফার্স্টে ক্যালসিয়ামকে করব, ক্যালসিয়াম হচ্ছে 0.96
75 ডিভাইড বাই 0.6451। সেমভাবে আমরা ফসফরাসকেও করব। ফসফরাস কত? 0.6451 ডিভাইড বাই 0.6451। তারপর আমরা অক্সিজেন করব। অক্সিজেন হচ্ছে 2.5812 ডিভাইড বাই 0.6451। সো তিনটার যদি আমরা ধাপ 2 থেকে আমরা যদি মান বের করি তাহলে আমাদের মান আসবে কত? আমাদের মান আসবে হচ্ছে 0.9675 ডিভাইড বাই 0.6451। সো এটা আসে 1.49 অর্থাৎ 1.49 বলা যে কথা, 1.5 বলা কিন্তু একই কথা। আর এটা তো 1 আসবেই। আর এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে হচ্ছে 2.5812 ডিভাইড বাই 0.6451। এটা আসে হচ্ছে 4.001 অর্থাৎ 4 বললেই হয়। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ধাপ 2 এ তিনটা মানের মধ্যে একটা মান কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি, একটা মান কিন্তু দশমিকে এসেছে 1.5। এটা কিন্তু চাইলেই আমরা 1 বা 2 করে দিতে পারবো না, যেহেতু মানটা 0.5, এই মানটা হচ্ছে 1 এবং 2 এর ঠিক মাঝখানে আছে। সো এই রকম কেসে আমাদেরকে কি করতে হবে? এরকম কেসে আমাদেরকে এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা যত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যা দ্বারা 3টাকে গুণ করে দেওয়া লাগবে। সো এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করার জন্য, আবার বলছি, এই সংখ্যাকে পূর্ণ সংখ্যা করার জন্য যত দ্বারা গুণ করা লাগে সেই সংখ্যা দ্বারা গুণ করে 3টাকে গুণ করে দেওয়া লাগবে। তাহলে আমাদের ধাপ 3 হচ্ছে এক্সট্রা একটা ধাপ, যেটা যদি ধাপ 2 যদি পূর্ণ সংখ্যা না আসে তখন আমাদেরকে ধাপ 3টা এক্সট্রা হবে। সো ধাপ 3 তাহলে কি হবে? ধাপ 3 হচ্ছে পূর্ণ সংখ্যা আনার জন্য, পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য 3 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করি। 1.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যায়, কারণ 1.5 কে 2 দ্বারা গুণ করলে কত আসে? 3 আসে। সো আমরা 2 দ্বারা এটাকেও গুণ করব, আমরা 2 দ্বারা এটাকেও গুণ করব, আমরা 2 দ্বারা 4 কেও গুণ করব। তাহলে ধাপ 3 আমরা কি করব? ভাগফলগুলোকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য, এটা আমি লিখছি কারণ এই ধাপটা আগের প্রশ্নে ছিল না, তাই ভাগফলগুলোকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য, আসলে ভাগফল বলে ঠিক না, এটা অনুপাত বলা উচিত, এটাকে আসলে অনুপাত বললে বেটার। অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য 2 দ্বারা গুণ করি। অর্থাৎ যত দ্বারা গুণ করলে তোমার 3টা ওই দশমিকটা উঠে যাবে এবং দশমিকটা উঠে 3টাই পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তত দ্বারাই তোমাকে গুণ করতে হবে। সো ক্যালসিয়ামটা আমরা পাচ্ছি 3 দ্বারা, আমরা যদি 2 দ্বারা প্রত্যেকটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1.5 × 2। সেমভাবে আমরা পাচ্ছি ফসফরাসকে, আমরা মুছে দিই এখান থেকে, এখানে লেখা যাবে না, পরের ধাপে লিখতে হবে। সো ফসফরাস পাচ্ছি হচ্ছে আমরা 1 × 2, আর অক্সিজেন পাচ্ছি হচ্ছে আমরা 4 × 2। সো আমরা এখানে ক্যালসিয়াম পাচ্ছি কত? 3, ফসফরাস পাচ্ছি কত? 2, আর অক্সিজেন পাচ্ছি কত? অক্সিজেন পাচ্ছি হচ্ছে আমরা 4 × 8। সো আমরা এখান থেকে স্থূল সংকেত পেয়ে যাচ্ছি। আমাদের ধাপ 4 স্থূল সংকেত তাহলে আমাদের কত? সুতরাং স্থূল সংকেত হচ্ছে আমাদের কত? স্থূল সংকেত হচ্ছে ক্যালসিয়াম 3টা, Ca3, P হচ্ছে 2টা, ফসফরাস 2টা, আর অক্সিজেন হচ্ছে কয়টা? 8টা। আমরা স্থূল সংকেত পেয়ে গিয়েছি, এখন আমাদের দায়িত্ব হচ্ছে আণবিক সংকেত বের করা। সো আমরা একটা কাজ করতে পারি, আণবিক সংকেত বের করার জন্য আমরা এই পাশে করতে পারি। আচ্ছা, আমরা যদি এই পাশে কাজটা করি, আণবিক সংকেত বের করার জন্য আমাদেরকে ফার্স্টে আগে n বের করতে হবে। আণবিক ভরকে আমরা স্থূল সংকেতে যে ভর, সেই ভর দ্বারা ভাগ করলে আমরা n এর মান পেয়ে যাবো। আমাদের ধাপ 4 হচ্ছে n বের করা। এখন ধাপ 4 হচ্ছে আমাদের কি বের করা? n বের করা। n এর মান আমরা নির্ণয় করবো। তাহলে n মানে কি? n মান হচ্ছে আণবিক ভরকে স্থূল সংকেতের যে ভর, সেই ভর দ্বারা ভাগ করা। স্থূল সংকেতের আণবিক ভর প্রশ্নে দেওয়া থাকবে, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তখন কোনো না কোনো হিন্স দেওয়া থাকবে। আমরা পরবর্তী টাইপে আণবিক ভরকে না দিয়ে অন্য কিছু যে দিতে পারে সেগুলো সম্পর্কে জানতে পারবো। আণবিক ভরকে আমরা স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করব। তো আণবিক ভর আমাদের কত দেওয়া আছে প্রশ্নে? আণবিক ভর আমাদের প্রশ্নে দেওয়া আছে 300, এই যে 310। আর স্থূল সংকেতের যে ভর, স্থূল সংকেতের ভরটা যদি আমরা একটু বের করি এখান থেকে, স্থূল সংকেতের ভর, এখানে ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে আমাদের 3, ক্যালসিয়াম হচ্ছে 3টা আছে। সো এটা হয় তোমার 3 × 40, কারণ ক্যালসিয়ামের একটার পারমাণবিক ভর হচ্ছে 40, 3টার হচ্ছে তোমার 3 × 40। ফসফরাস হচ্ছে একটা 31, 2টা হবে তোমার 31 × 2, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 × 8, 16 × 8। সো আমাদের n এর মান কত আসে? আমাদের n এর মান আসবে হচ্ছে উপরে 300 কত? 310 ডিভাইড বাই 120 যোগ 62, 31 × 2 মানে 62, প্লাস 16 × 8,
সো আমাদের এটার আনসার আসে এন এর মান আসে আসলে 1। তো সহজ হয়ে গেল, যাহাই স্থূল সংকেত তাহাই আণবিক সংকেত, যাহাই স্থূল সংকেত তাহাই আণবিক সংকেত। যেহেতু 1 এসেছে, সো আমাদের আণবিক সংকেত হবে, আমি যদি একটু মুছে দেই, যাহাই আণবিক সংকেত তাহাই আসলে আমাদের, যাহাই স্থূল সংকেত তাহাই আসলে আণবিক সংকেত হচ্ছে। সো আমরা সুতরাং আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু কি, স্থূল সংকেতকে n দ্বারা গুণ করা। স্থূল সংকেত যেটা পেয়েছি আমরা, সেটাকে আমরা n দ্বারা গুণ করবো। সো স্থূল সংকেত আমরা কত পেয়েছি, ক্যালসিয়াম Ca3P2O8, Ca3P2O8, এটাই হচ্ছে আমাদের যৌগ। স্থূল সংকেত যেটা, সেটাই হচ্ছে আণবিক সংকেত আসলে, যেহেতু 1 দ্বারা গুণ করছি আমরা, তাহলে Ca3P2O8 এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন তাহলে আমরা টাইপ 3তে আমরা কি শিখলাম, যদি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করি, ভাগ করার পর যদি পূর্ণ সংখ্যা না আসে, তখন ওই দশমিক ভগ্নাংশকে বা দশমিক যে সংখ্যা, সেই সংখ্যাকে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, এবং তাকে তো গুণ করতেই হবে, বাকি সবাইকে কিন্তু ওই সেম সংখ্যা দ্বারা গুণ করে দেওয়া লাগবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের টাইপ 3। এরপর আমরা টাইপ 4-এ মুভ করব। সো টাইপ নাম্বার 4-এর দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, যৌগের একটি নির্দিষ্ট পরিমাণকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখান থেকে স্থূল বা আণবিক সংকেত নির্ণয় করা। সো এখানে ক্ষেত্রে যেটা করতে পারে, সেটা হচ্ছে তোমাদেরকে শতকরা সংযুক্তি না দিয়ে তোমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণকে বিশ্লেষণ করতে বলতে পারে। এই যে 24.5 গ্রামটা বললো যে বিশ্লেষণ করো, এই বিশ্লেষণ করা থেকে ওরা পাচ্ছে হাইড্রোজেন পাচ্ছে 5 গ্রাম, সালফার পাচ্ছে 8 গ্রাম, এবং অক্সিজেন পাচ্ছে 16 গ্রাম। এই যে ভরগুলো দেওয়া আছে, এই ভরগুলো ব্যবহার করে আমরা এখান থেকে কিন্তু শতকরা সংযুতি বের করতে পারি। তারপর সেখান থেকে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারি। সো আমাদেরকে শতকরা সংযুতি না দিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে, এবং এটা কুমিল্লা বোর্ড 2023-এ এসেছিল। সো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি এটার স্থূল সংকেত বের করতে চাই, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি করতে হবে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি আগে নির্ণয় করতে হবে। তো শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করার জন্য যদি এরকম গ্রাম দেওয়া থাকে নির্দিষ্ট, তখন যেহেতু এই 24.5 গ্রামের একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন দখল করে আছে, বা সালফার দখল করে আছে, বা অক্সিজেন দখল করে আছে, সেহেতু তাদের ভরটাকে আমরা উপরে রাখবো, সম্পূর্ণ ভরকে আমরা নিচে রাখবো ইন্টু 100%, দিলে আমাদের প্রত্যেকটা শতকরা সংযুতি চলে আসবে। সো আমরা এখন সেই কাজটাই করব। তাহলে হাইড্রোজেনের 24.5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম আছে, 5 গ্রাম আছে। সো উপরে 5, নিচে হচ্ছে কত, 24.5 ইন্টু 100%। সেমভাবে আমরা সালফারের ক্ষেত্রে করি, সালফারের হচ্ছে তোমার ভর কত দেওয়া আছে, 24.5 গ্রামের মধ্যে 8 গ্রাম। সালফারের যৌগের আণবিক ভর হচ্ছে 24 আণবিক ভর না, আসলে যে ভরটা দেওয়া আছে আর কি, 24.5 গ্রাম ইন্টু 100%। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে পাচ্ছি 16 ডিভাইড বাই 24.5 ইন্টু 100%। সো তিনটার যদি আমরা এখন আনসার বের করি, তাহলে আমরা যেটা পাচ্ছি, তাদের শতকরা সংযুতি কিন্তু আমরা পেয়ে যাব। সো আমরা পাচ্ছি হচ্ছে, ফার্স্টে হাইড্রোজেন কত, উপরে 5, নিচে হচ্ছে 24.5 ইন্টু 100%। সো পাচ্ছি 20.41, 20.41%। সালফারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 8/24.5, তাহলে পাচ্ছি 32.65, ঠিক আছে, পার্সেন্টেজ, ঠিক আছে 16। এবার অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা বের করি, অক্সিজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 16/24.5 ইন্টু 100% সমান হচ্ছে 16/24.5 ইন্টু 100% সমান হচ্ছে 65.31%। সো আমরা শতকরা সংযুতি পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, আমরা যে ধাপ 1-এ চলে যাব, যেভাবে আমরা করে আসি আর কি। সো ধাপ 1-এ যদি আমরা যাই, ধাপ 1 আমরা যেটা করি, সেটা কি করি, আমরা ধাপ 1-এ করি কি, শতকরা সংযুতিকে তাদের প্রত্যেকের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। সো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা করি, হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে কত, 20.41, অবশ্যই পার্সেন্টেজ ছাড়া লিখতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। এরপর হচ্ছে আমরা সালফারের ক্ষেত্রে করব। সালফারের ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে আসে কত, 32.65 এর কত, 32। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 65.31। সো 65.31কে যদি আমরা 65.31 ডিভাইড বাই 16, সো আমরা তিনটার হচ্ছে আমরা মান পাবো।
হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 20 পয়েন্ট, আচ্ছা আমি মনে হয় প্রথমটা ভুল লিখেছি, কি 25/24.5%, 24.5 ইন্টু 100%, সো 20.41, so 20.41 60 32 90 90 তো ভুল আসছে, 5 ডিভাইড বাই 24.5, 24.5 24.5 ইন্টু 100, 2 পয়েন্ট সামথিং আসার কথা, কোথায় ভুল করছি আমি, 5/24.5%, 24.5 করে 5 ইন্টু 100%, 2.41 হওয়ার কথা। একবার যদি আমরা দেখি, আচ্ছা সালফার এবং অক্সিজেনটা আমরা বের করে ফেলি। সালফার হচ্ছে কত, সালফার হচ্ছে 32.65 ডিভাইড বাই 32, সো পাচ্ছি 1.02, 1.02 মানে আমরা 1 বলতে পারি, 1.02 বলা মানে হচ্ছে আসলে 1 বলা, কারণ এখানে পূর্ণ সংখ্যা আনাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সো 1.02 বলা যে কথা, 1 বলা কিন্তু এই কথা। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে অক্সিজেনটা আসবে 41664, সো এটা 1 পয়েন্ট সামথিং আসবে, এটাকে আমরা 4 লিখে দিতে পারবো, 65.31 ডিভাইড বাই 16, সো এটা আসবে 4.08, সো 4.08কে 4.08 মানে 4 এর কাছাকাছি, সেটাকে আমরা 4 লিখে দিতে পারি। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 20.41 আসার কথা না, এখানে আসার কথা 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং। এটা ভুল হচ্ছে কেন, এটা ভুল হচ্ছে কেন, প্রশ্নে কি ভুল দেওয়া আছে? একটু আমি যদি দেখি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, এখানে দেওয়া আছে হচ্ছে, আমি যদি একটু প্রশ্নটা দেখি, কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্নে, ও আচ্ছা 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 আচ্ছা, আমি একটু ভুল করেছি, এটা হচ্ছে 0.5 গ্রাম, 0.5 গ্রাম, 0.5 গ্রাম, আমি বলি ভুল তো হওয়ার কথা না, ক্যালকুলেটরের মান যেহেতু ভুল হয় না, সো এইখানে ভুল হয়েছে, এটা হবে এইখানে ভুল হয়েছে, 0.5 ছিল, আমি ভুলে 0.5কে 5 লিখে ফেলেছি, সো 0.5 ডিভাইড বাই 24.5 ইন্টু এই যে এখন মান আসবে 100%, সো 2.04, 2.04, 2.04%, সো 2.04কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাই 2.04, 2.04 লেখা যে কথা, 2 লেখা একই কথা। সো আমরা স্থূল, সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা হচ্ছে ধাপ 2 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি করব, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা হচ্ছে ভাগ করে দিব, ভাগফলগুলোকে তাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি করব, ভাগ করে দিব। যদি আমরা ভাগ করি তাহলে আমরা হাইড্রোজেন পাচ্ছি, ক্ষুদ্রতম সংখ্যা এখানে কি সালফার একটা, সো হাইড্রোজেন হচ্ছে 2, সালফার 1 দিয়ে আমরা ভাগ করে দিলাম। সেমভাবে সালফারের ক্ষেত্রে 1কে 1 দ্বারা ভাগ করব, আর অক্সিজেনের ক্ষেত্রে 4কে 1 দ্বারা ভাগ করব। সো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2, সালফারের ক্ষেত্রে 1 এবং অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 4। সো ধাপ 2তে আমরা পেয়ে গেলাম হচ্ছে স্থূল সংখ্যা পেয়ে গেলাম। সুতরাং স্থূল সংখ্যা আমরা কি বলতে পারি, সুতরাং স্থূল সংখ্যা আমরা বলতে পারি কি, সুতরাং স্থূল সংখ্যা আমরা বলতে পারি হাইড্রোজেন আছে 2টা, সো H2, সালফার আছে একটা, সো S, আর অক্সিজেন আছে 4টা, সো 4। তাহলে আমরা স্থূল সংকেত পেয়ে গেলাম। এভাবেই মূলত যদি শতকরা সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে কি, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকবে, সেই পরিমাণকে বিশ্লেষণ করে এত এত গ্রাম পাওয়া গিয়েছে এই কথাটা বলা থাকবে। যেমন এখানের মধ্যে আমরা হাইড্রোজেন পাচ্ছি এত গ্রাম, 0.5 গ্রাম, সালফার হচ্ছে 8 গ্রাম এবং অক্সিজেন হচ্ছে 16 গ্রাম। সো এইভাবে করে কিন্তু প্রশ্নে বলা থাকতে পারে। সো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাদেরকে শতকরা সংখ্যাটি প্রথমে বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপর আমরা ধাপ 1 এবং ধাপ 2 এর মাধ্যমে স্থূল সংকেত বের করতে পারবো। সেখান থেকে যদি আমাদের প্রশ্নে আণবিক ভর দেওয়া থাকে তাহলে আণবিক ভর ব্যবহার করে আমরা সেখান থেকে আণবিক সংকেত বের করতে পারবো। এই হচ্ছে আমাদের টাইপ নাম্বার 4। এরপর আমরা টাইপ নাম্বার 5 এ মুভ করব। ওকে, সো টাইপ নাম্বার 5 এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আণবিক ভরের পরিবর্তে বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে। ঠিক আছে, এমন হতে পারে প্রশ্নে আণবিক ভর দেওয়া নাও থাকতে পারে, তার বদলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে। এই যে বাষ্প ঘনত্ব কিন্তু দেওয়া থাকতে পারে, তখন তোমরা কি করবা? সো বাষ্প ঘনত্বকে আণবিক ভরে নিয়ে আসতে হবে, তারপর তোমার বাকি কাজটা সেম। সো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যোগের বাষ্প ঘনত্বটা দেখবো, বাষ্প ঘনত্ব থেকে কিভাবে আণবিক ভর বের করতে হয়। সো বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করা দেখবো, সেখান থেকে বাকি প্রসেস সেম। ঠিক আছে, সো আমি পুরো ম্যাথটা করবো না, আমরা মূলত বাষ্প ঘনত্ব থেকে কিভাবে আণবিক ভর বের করতে হয় সেটা শিখবো এখন। ঠিক আছে, সো বাষ্প ঘনত্ব থেকে কিভাবে আণবিক ভর বের করতে হয় সেটা জানার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে বাষ্প ঘনত্বের যে সূত্র সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব ইজ ইকুয়ালস টু, যে গ্যাসের বাষ্প ঘনত্ব তুমি বের করছো, আমাদের প্রশ্নে যে গ্যাসটা দেওয়া আছে, কোন গ্যাস দেওয়া আছে সেটা আমরা জানি না, বাট এটা গ্যাসই হবে। সো বাষ্প ঘনত্ব যেহেতু দেওয়া আছে, বাষ্প ঘনত্ব যেহেতু দেওয়া আছে, আমরা এখন যে সূত্রটা জানি সেই সূত্রটা আমি লিখছি, যে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান, সমান কি, সমান হচ্ছে গ্যাসটির গ্যাসটির গ্যাসটির
গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির আণবিক ভর ডিভাইড বাই H2 গ্যাসের, অর্থাৎ হাইড্রোজেন যে গ্যাস H2 গ্যাসের আণবিক ভর, H2 গ্যাসের আণবিক ভর। সো H2 গ্যাসের আণবিক ভর কত? H2 গ্যাসের আণবিক ভর হচ্ছে 2, আর উপরে গ্যাসটির আণবিক ভর, আর এদিকে হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। সো আমাদের প্রশ্নে যে বাষ্প ঘনত্ব দেওয়া আছে সেটা কত? 22। সো এদিকে বসবে 22। সো 2 এদিকে এসে যদি গুণ হয়, আমাদের আণবিক গ্যাসটির যে আণবিক ভর সেটা আমরা তাহলে পেয়ে যাব। সো আণবিক ভর, বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করার সূত্র তাহলে আমরা কি পাচ্ছি? আণবিক ভর বের করার সূত্র হচ্ছে, বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করার যে সূত্র সেটা আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, H2 গ্যাসের যে আণবিক ভর, সেই আণবিক ভরটা বাষ্প ঘনত্বের সাথে গুণ করে দিলেই হয়ে যায়। সো H2 গ্যাসের আণবিক ভর কত? H2 গ্যাসের আণবিক ভর সবসময় কনস্ট্যান্ট, সেটা আমরা জানি 2। ঠিক আছে, সো আণবিক ভর বের করার সূত্র হচ্ছে বাষ্প ঘনত্বকে আসলে 2 দ্বারা গুণ করে দেওয়া। আমরা অনেকেই এটা জানি না যে বাষ্প ঘনত্বকে কেন 2 দ্বারা গুণ করা হয়। বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করা হয় কারণ বাষ্প ঘনত্বের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে গ্যাসের আণবিক ভরকে H2 গ্যাসের আণবিক ভর দ্বারা ভাগ করা। সো সেজন্য এখানে 2 সংখ্যাটা বাষ্প ঘনত্বকে বাষ্প ঘনত্বের সাথে যুক্ত হয় বা গুণ করতে হয়। সো এই হচ্ছে আণবিক ভর বের করার যে সূত্র। আণবিক ভর বের করার সূত্র হচ্ছে বাষ্প ঘনত্ব থেকে আমরা কিভাবে আণবিক ভর বের করতে পারি। এখন আমরা যে ম্যাথটা দিয়েছি সেই ম্যাথটার তাহলে আণবিক ভর তাহলে কত আসবে? এই সূত্রটা অ্যাপ্লাই করলে 2 × 22 সো আসে 44। সো 44 মানে কি সেটা আমরা অলরেডি জানি। 44 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। এখন তুমি কাজ করে বের করে দেখবা যে এটা আণবিক সংকেত CO2 আসে কিনা। ম্যাথ করার আগে আসলে আমরা আনসার পেয়ে যাচ্ছি এক প্রকার, এই আর কি। কিন্তু আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে টাইপ নাম্বার 5-এ আণবিক ভরের পরিবর্তে যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তখন তুমি কি করবে? তখন হচ্ছে আমাদেরকে ফার্স্টেই এই সূত্রটা অ্যাপ্লাই করে আণবিক ভর সমান 2 × এটা হচ্ছে আমাদের সূত্র, এটাই আমরা অ্যাপ্লাই করব। এটা আমরা বুঝলাম যে কিভাবে জিনিসটা আসে, কিভাবে জিনিসটা অ্যাপ্লিকেশন হয়। সো এটা আমরা জানতে পারলাম। কিন্তু আমাদের অ্যাপ্লাই করবো আমরা এখান থেকে যে আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব সমান হচ্ছে 2 এর সাথে বাষ্প ঘনত্ব দিয়ে গুণ করে দিলে আমরা আণবিক ভরটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের টাইপ নাম্বার 5। এরপর আমরা টাইপ নাম্বার 6-এ মুভ করবো, যেখানে আমরা আণবিক ভরের পরিবর্তে বাষ্প ঘনত্ব না দিয়ে ঘনত্ব দেওয়া থাকতে পারে। অলরাইট, সো এরপর আমরা টাইপ নাম্বার 6 দেখবো। এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ, টপিক নাম্বার 2 এর। টাইপ নাম্বার 6-এ আমরা দেখবো আণবিক ভরের পরিবর্তে যদি শুধুমাত্র ঘনত্ব দেওয়া থাকে। একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আণবিক ভরের পরিবর্তে যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে। এখন আমরা দেখবো আণবিক ভরের পরিবর্তে যদি শুধুমাত্র যদি আমাদের ঘনত্ব দেওয়া থাকে, তখন আমরা কিভাবে করব? তখন আমরা যেটা করব, আমরা জানি ঘনত্বের যে বেসিক সূত্র, সেই বেসিক সূত্রটা আমরা জানি। ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান ভর বাই কি? ভর বাই হচ্ছে আয়তন। সো এই সূত্র অ্যাপ্লাই করলেই আমরা কিন্তু এখান থেকে কি পেয়ে যাব? এখান থেকে আমরা আণবিক ভরটা পেয়ে যাব। সো আমরা যখন এই যে বেসিক সূত্র, এই বেসিক সূত্রটা যখন আমরা এই ম্যাথে অ্যাপ্লাই করব, তখন আমরা এটাকে এভাবে লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে হচ্ছে কেমিস্ট্রি ভাষায়। যেহেতু আমরা গ্যাসের এখানে আণবিক ভর বের করছি, সো আমাদের সূত্রটা হওয়া উচিত গ্যাসের ঘনত্ব, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, এই যে প্রশ্নে দেওয়া আছে, গ্যাসের ঘনত্ব সমান সমান গ্যাসের আণবিক ভর, মানে গ্যাসটির গ্যাসের আণবিক ভর ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন। 1 মোল গ্যাসের যে আয়তন, সেই আয়তন দ্বারা আমরা কি করব? ভাগ করে দিব। সেই আয়তন দ্বারা আমরা ভাগ করে দিব। সো এই যে সূত্র, যেটা ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটাকে আমরা চেঞ্জ করে, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এই সূত্রটাকে আমরা হচ্ছে এখানে যদি ইনকর্পোরেট করতে চাই, তাহলে আমাদেরকে গ্যাসের যেই ব্যাপার সেটা এখানে ইনক্লুড করতে হবে। গ্যাসের ক্ষেত্রে আমরা জানি গ্যাসের ঘনত্ব সমান কি হয়? গ্যাসের আণবিক ভরকে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন দ্বারা ভাগ করা। সো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত সেটা আমরা জানি। সো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে, সো আমরা যদি আণবিক ভরটা বের করি, আমরা একসাথে লিখে ফেলি। সো আমাদের গ্যাসের আণবিক ভর অথবা শুধু আণবিক ভর লিখলে হবে। আণবিক ভর ইজ ইকুয়ালস টু, মানে যৌগটির আণবিক ভর ইজ ইকুয়ালস টু কি? আণবিক ভর ইজ ইকুয়ালস টু এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কোথায় এসে গুণ হবে? গ্যাসের যে ঘনত্ব, সেই ঘনত্বের সাথে এসে গুণ হবে। সো আমাদের সূত্রটা হবে ঘনত্ব ইন্টু এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন। এসটিপিতে 1 মোল গ্যাসের যে আয়তন, সেই আয়তন দ্বারা আমরা কি করব? গুণ করে দিব। সো আমাদের যে সূত্র, সেই সূত্রটা হবে তাহলে ঘনত্ব ইন্টু এসটিপিতে 1 মোল গ্যাসের যে আয়তন, সেই আয়তনটা কত? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে আমরা জানি 22.4 লিটার। সো আমরা ঘনত্বকে 22.4 লিটার দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব আণবিক ভর। যেহেতু আমাদের এখানে ঘনত্ব কত দেওয়া আছে? 1.96।
সো আমাদের এই যৌগটার যে যৌগটা আমরা এখানে দেখছি সেই যৌগটার আণবিক ভর যদি আমরা দেখি, ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে 1.96 ইন্টু 22.4 দ্বারা গুণ করলেই আমরা আণবিক ভরটা পেয়ে যাব। সো আমাদের আণবিক ভর কত আসে? আমাদের আণবিক ভর আসবে 1.96 ইন্টু 22.4, আমরা পাচ্ছি 41.96 ইন্টু 22.4, সো আমরা পাচ্ছি 43.904, 43.9 গ্রাম। 43.9 গ্রাম বলতে আসলে কোনো যৌগ নেই যেই যৌগের আণবিক ভর এত। সো এটা আসলে 43.9কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে লিখতে পারি 44 গ্রাম। ঠিক আছে, 43.9 বলা যে কথা, 44 বলা কিন্তু আসলে এই কথা। এই 44 গ্রামটা আসলে কার আণবিক ভর? এটা হচ্ছে CO2 গ্যাসের আণবিক ভর। সো এরপর হচ্ছে তোমরা এই যে শতকরা সংযুতি থেকে তোমরা হচ্ছে ধাপ অনুযায়ী করে করে ওই যে আণবিক সংকেত নির্ণয় করবা, যেটা আমরা টাইপ নাম্বার 1 এবং 2 তে শিখেছিলাম। সো এই হচ্ছে আমাদের টপিক নাম্বার 2 এর যত ধরনের ম্যাথ আছে, সৃজনশীলে যত ধরনের আসতে পারে, ক খ গ ঘ, আমরা সবগুলো সম্পর্কে জানলাম। এর বাইরে প্রশ্ন আশা করি হবে না। সো বেস্ট অফ লাক।